এখন দেখবো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছিলেন এই মডেলের বেসিস ছিল হচ্ছে আলফা কণা পরীক্ষা। তো রাদারফোর্ড তার আলফা কণা পরীক্ষা এক্সপেরিমেন্টের মাধ্যমেই তার আসলে মডেলটা দিয়েছিলেন, মানে কিছু সংখ্যক ধারণা বা কিছু পোস্টুলেট সে দিয়েছিলেন। সে বলেছিলেন যে এই আলফা কণা পরীক্ষা থেকে সে ডিসিশনগুলো গিয়েছিলেন। সো আমরা আলফা কণা পরীক্ষাটা একটু দেখে নিই। আলফা কণা পরীক্ষা করার জন্য আসলে আমাদের আলফা কণা দরকার। আলফা কণা কি জিনিস? আমরা যদি কোনো একটা হিলিয়াম থেকে দুটো ইলেকট্রনকে সরাই দিই, একটা হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন সরাই দিলে তার চার্জ হচ্ছে 2+। সো দুইটা ইলেকট্রন যদি আমরা সরাই দিই তার চার্জ হচ্ছে 2+, দ্যাট মিনস আমি পাচ্ছি শুধুমাত্র দুটো প্রোটন বিশিষ্ট একটা হিলিয়াম, তার মানে এটা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। সো হিলিয়াম নিউক্লিয়াসটা হচ্ছে তার প্রোটন থাকবে 2, তার ভর সংখ্যা হবে 4, বাট তার চার্জ হচ্ছে +2, দ্যাট ইজ কল্ড আলফা পার্টিকেল আর আলফা কণা, এটা পজিটিভলি চার্জড। এখন এই আলফা কণা পরীক্ষা করার জন্য রাদারফোর্ড যেটা করছিলেন, একটা 4 × 10⁻⁴ সেন্টিমিটার পুরুত্বের স্বর্ণের পাত বা সোনার পাত ব্যবহার করছিলেন। তা আমরা যদি এই যে রাউন্ড সার্কেল অংশটা আছে এটাকে যদি আমরা একটা স্বর্ণের পাত চিন্তা করি, সো আমরা এই পাতটা রাখার পরে এই সাইডে আমরা একটা জিঙ্ক সালফেটের পর্দা রাখলাম। জিঙ্ক সালফেটের পর্দার বৈশিষ্ট্য হচ্ছে যদি এর মধ্যে খুব হাই স্পিডে কোনো পার্টিকেলকে আঘাত করে দিলে এটার মধ্যে হচ্ছে আমরা উজ্জ্বল প্রতিভা বা আলো দেখতে পাই। আচ্ছা, তো এখন যেটা করা হয়েছিল রাদারফোর্ড করছিলেন যেটা, যে এই যে আমরা কিছু সংখ্যক +2+ চার্জ দিয়ে লিখে রাখছি হচ্ছে আলফা কণা, এই আলফা কণাগুলো +2 চার্জ যেটা একটু আগে আমরা বললাম। সো এখন এই +2 চার্জ যেটা আলফা কণাগুলো আসতেছে কোত্থেকে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ থেকে আসতেছে। সেটা হচ্ছে একটা লেড ব্লকের মধ্যে রেডিয়ামকে রাখা হলে সেখান থেকে আলফা পার্টিকেল নির্গত হয়। সেই আলফা পার্টিকেলটা আমরা গোল্ড ফয়েল বা স্বর্ণের পাতের মধ্যে দিয়ে পাস করা হয়েছিল। তো দেখা গেছিল যে এই স্বর্ণের পাতে দিয়ে পাস করার পরে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল এই পাতটাকে ভেদ করে জিঙ্ক সালফেটের পর্দায় আঘাত করতেছে, এবং প্রায় 99% যেটা হয় এই পাতটাকে ভেদ করে চলে যায়। কিন্তু দেখা যায় যে কিছু সংখ্যক আলফা পার্টিকেল যখন এই পাত দিয়ে যাচ্ছে তখন তারা সামান্য তাদের গতিপথ চেঞ্জ করে, মানে একটু বেঁকে যায়, এবং কিছু সংখ্যক আলফা পার্টিকেল মানে 20,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল যেটা দেখা যায় যে সেটা হচ্ছে ডিরেক্টলি 180 ডিগ্রিতে ব্যাক করে। তো এই এক্সপেরিমেন্টের পরে রাদারফোর্ড কিছু সংখ্যক ডিসিশনে আসলেন যে আচ্ছা এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি কি ডিসিশন নিতে পারি। এই এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড ডিসিশন নিলেন যে যেহেতু আলফা পার্টিকেল পজিটিভলি চার্জড এবং আলফা পার্টিকেলগুলো খুব ইজিলি এই গোল্ডের ফয়েলটাকে ভেদ করে চলে যেতে পারতেছে, ম্যাক্সিমাম নাম্বার প্রায় 99% পার্টিকেল চলে যেতে পারতেছে, দ্যাট মিনস পরমাণুর ম্যাক্সিমাম জায়গা হচ্ছে খালি। এখন কথা হচ্ছে যেহেতু পরমাণুর ম্যাক্সিমাম জায়গা খালি এবং এই আলফা কণাগুলা সরাসরি চলে যাচ্ছে, তার মানে তাদেরকে বিকর্ষণ করার মতো বা তাদেরকে ধরে রাখার মতো এমন কিছু এই জায়গায় নাই। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে আলফা পার্টিকেল যেটা ব্যাক করতেছে 180-তে, যেহেতু এটা পজিটিভলি চার্জড, তাহলে এটা যদি ব্যাক করে 180-তে তার মানে তারা বিকর্ষণ করছে কেউ, সে বিকর্ষণ করছেটাকে সেটা হচ্ছে তাহলে এখানে একটা পজিটিভলি চার্জ কিছু একটা থাকবে। এখন পজিটিভলি চার্জ কিছু একটা থাকার মানে এই পুরা একটা অ্যাটম যদি আমরা এটাকে চিন্তা করি, অ্যাটমের মাঝখানে কোনো একটা পজিটিভ চার্জ এবং এছাড়া অন্য কোথাও কোনো পজিটিভ চার্জ নাই, দ্যাট মিনস পুরা পজিটিভ চার্জটা একটা সার্টেন জায়গায় আবদ্ধ। ওই জায়গাটার নাম দিয়েছে নিউক্লিয়াস। আচ্ছা, এখন নিউক্লিয়াসে যদি সম্পূর্ণ পজিটিভ চার্জ আবদ্ধ হয় তার মানে আমরা জানি যে এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ এবং পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে। সো এই ইলেকট্রনগুলো অবভিয়াসলি নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়াবে। রিজন ওয়াই, বিকজ এটা পজিটিভলি চার্জ, ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড। এখন কথা হচ্ছে এই আলফা পার্টিকেলগুলো পজিটিভলি চার্জড এবং তাদের স্পিড এত বেশি যে এই ইলেকট্রনগুলো আলফা পার্টিকেলগুলোকে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারতেছে না, তারা ভেদ করে ওই জিঙ্ক সালফেটের পর্দায় গিয়ে আঘাত করতেছে। এখন আরো কিছু ডিসিশন নিলেন রাদারফোর্ড এখান থেকে, যে যেহেতু নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করতেছে এবং এটা হচ্ছে পজিটিভলি চার্জ এবং তার টোটাল মাস, একটা অ্যাটমের পুরো মাসটা তার কেন্দ্রে আবদ্ধ থাকবে। আরেকটা ব্যাপার যেটা, অ্যাটম হচ্ছে চার্জ নিউট্রাল। চার্জ নিউট্রাল এই অর্থে যে আমার এই যে একটা অ্যাটম যদি আমি চিন্তা করি, এর মধ্যে সেন্টারে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ হচ্ছে সম্পূর্ণ পজিটিভ চার্জ এবং যতটুকু পজিটিভ চার্জ বা যতগুলা পজিটিভলি চার্জড পার্টিকেল এই সেন্টারে থাকবে ঠিক ততগুলা নেগেটিভলি চার্জ পার্টিকেল এই সেন্টারের চারপাশে ঘুরে বেড়াবে। সো এটা থেকে অ্যাকচুয়ালি রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে বেড়ায়, নিউক্লিয়াসের সম্পূর্ণ পজিটিভ চার্জ অবস্থান করে এবং ইলেকট্রনগুলা হচ্ছে নেগেটিভলি চার্জ, তারা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকবে। এবং এটাকে অনেক সময় বলা হয় যে রাদারফোর্ডের পরমাণুর সৌর মডেল, যেটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়। কিন্তু প্রবলেম ইজ দ্যাট এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সংখ্যক সীমাবদ্ধতা দেখা যায়, ওই সীমাবদ্ধতাগুলো দেখতেছি আমরা পরে। তো আমরা এখন দেখতে যাচ্ছি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেই পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কি ছিল। আচ্ছা,
তো রাদারফোর্ড কিন্তু বলছিলেন যে এটা একটা সৌর মডেলের মতো, যে সৌরজগতের গ্রহগুলো যেরকম ঘুরে বেড়ায়, ইলেকট্রনগুলো ঠিক সেইভাবে ঘুরে বেড়ায়। তো কথা হচ্ছে সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু চার্জ নিউট্রাল, বাট আমার এখানে নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ। সো আমার কিন্তু সেখানে সৌরজগতের মডেলের সাথে তুলনা করা ঠিক হয় নাই, এগুলো কিন্তু চার্জ পার্টিকেল। আরেকটা কথা হচ্ছে যে এই যে ইলেকট্রন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রন কোনো শক্তি শোষণ করতেছে না বিকিরণ করতেছে, বা শোষণ বা বিকিরণ করলেও সে কিভাবে করতেছে, করে সে কোথায় যাচ্ছে, এই ধরনের কোনো আইডিয়া এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। সবচেয়ে বড় ল্যাকিংসটা বা ড্রব্যাকটা যেটা ছিল সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল বলছিল যে যখন কোন একটা চার্জ পার্টিকেল কোন একটা বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, তখন সে চার্জ পার্টিকেলটা কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করে, এবং রিলিজ করে সে ক্ষুদ্র ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করে 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 আস্তে আস্তে সেন্টারে আসে। সো এখন আমি দেখতেছি এখানে একটা নিউক্লিয়াস আছে পজিটিভলি চার্জ। সো এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, এটার চারপাশে ঘুরতেছে একটা ইলেকট্রন। সো এটা একটা চার্জ পার্টিকেল, এটা অবভিয়াসলি এনার্জি রিলিজ করে 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 আস্তে 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 সেন্টারে এসে পরিণত হওয়ার কথা। যদি ইলেকট্রনটা এরকম করে ঘুরতে ঘুরতে সেন্টারে এসে পড়ে, ইন দ্যাট কেস অবভিয়াসলি আমি এখান থেকে বলতে পারি যে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো ভিত্তি নাই। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ইলেকট্রন, রাদারফোর্ড বলছে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়ায়, কিন্তু কথা হচ্ছে ইলেকট্রন কি করে ঘুরে বেড়ায়, বা ইলেকট্রন যেই পথে ঘুরে বেড়ায় সেই পথটা কেমন হবে, এটার আকার কি, আকৃতি কি, দেখতে কেমন, এই ব্যাপারে কোনো বেসিক আইডিয়া বা কোনো সুস্পষ্ট আইডিয়া রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে নাই। সো রাদারফোর্ডের পরমাণু মডেলের এই ড্রব্যাকগুলোকে আলটিমেটলি দূর করার জন্য বোর একটা মডেল দিয়েছিল, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। সো আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দূর করতে পারে এর জন্য বোর যে মডেল দিয়েছিল সেই মডেলটা এখন দেখবো। নেক্সট হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য, বা এটার উপরে বেসিস করে যে এইগুলো ভুল, তাহলে এগুলাকে শুধরানোর জন্য বোরের মডেল আসছিল। বোর বলছেন যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায়, সে একটা নির্দিষ্ট পথে ঘুরে বেড়ায়, সেটার নাম দিয়েছিল শক্তিস্তর বা কক্ষপথ, যেটাকে আমরা অরবিট বলে থাকি। তো এখন যখন কোন একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তিস্তরে অবস্থান করবে, যে ইলেকট্রন নির্দিষ্ট শক্তিস্তর বা অরবিটে থাকাকালীন কোনো ধরনের শক্তি শোষণ বা বিকিরণ করবে না। দ্যাট মিনস সে ওই শক্তিস্তর বা অরবিটে নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ঘুরে বেড়াবে। সো নাও কথা হচ্ছে ভাই যে যদি একটা ইলেকট্রন একটা অরবিট থেকে অন্য একটা অরবিটে যায়, সো ধরলাম ইলেকট্রন হচ্ছে এই E1 এনার্জি বিশিষ্ট অরবিট থেকে E2 তে যাবে, দ্যাট মিনস সে এ শক্তি শোষণ বা বিকিরণ করবে। এখন যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যেতে, তাহলে তাকে শক্তি শোষণ করতে হবে, বা উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে তাকে শক্তি বিকিরণ করতে হবে। সো এখন কথা হচ্ছে এই যে সে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা এক্স্যাক্টলি হবে ওই যে দুইটা শক্তি স্তর আছে, দুইটা শক্তি স্তরের এনার্জি গ্যাপের সমান। বোরের মডেল আরো বলছিল যে কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান nh/2π। এখন m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে বেগ, আর r হচ্ছে ব্যাসার্ধ, ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরে বেড়ায় সেই কক্ষপথের ব্যাসার্ধ। n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে 1 2 3 হতে পারে। h প্ল্যাঙ্কের ধ্রুবক, আর h/2π সেটার আমরা হচ্ছে সিম্পলি বলে থাকি h/2 হচ্ছে h কাট বলা হয়, h কাট মানে h/2π। তো এই যে কৌণিক ভরবেগটাকে নির্দিষ্ট করা হয়েছিল যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান হবে nh/2π, আর নির্দিষ্ট শক্তি স্তর বা অরবিটে থাকলেন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, আর যদি একটা অরবিট থেকে আরেকটাতে যায় তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে, সেটা অবশ্যই দুটার এনার্জি গ্যাপের সমান। তো এই জিনিসটা থেকে আমরা খুব সুন্দর মতো বুঝতে পারতেছি রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু এই ধারণাটা ছিল না যে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসের চারপাশে থাকতেছে। আমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পাইছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট শক্তি স্তরে বা কক্ষপথে ঘুরে বেড়ায়, যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। এখন কথা হচ্ছে যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জড, এখানে একটা ইলেকট্রন যদি আমরা চিন্তা করি, ইলেকট্রন নেগেটিভলি চার্জড এবং নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, তাহলে অবভিয়াসলি দুজনের মধ্যে একটা কুলম্বিক ফোর্স কাজ করবে। সো আমরা যদি তার কুলম্বিক ফোর্সের মানটা হিসাব করি, সে Fc কুলম্বিক ফোর্সের মান হচ্ছে Ze²/4πε0r²। এখন কথা হচ্ছে ভাইয়া এই জেড জিনিসটা কি? জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর আর হচ্ছে রেডিয়াস। এখন এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তার কুলম্বিক ফোর্সের মান হচ্ছে এত, দ্যাট মিনস এই প্রোটন বা নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের মাঝখানে এতটুকু ফোর্স কাজ করতেছে। বাট এই যে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে, অবভিয়াসলি একটা বৃত্তাকার পথে যখন কোনো একটা কণা ঘুরে বেড়ায়, এটা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে তার উপরে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের মান হচ্ছে mv²/r। এখন এই mv²/r হচ্ছে সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের মান। ইলেকট্রনটা যদি এই নির্দিষ্ট কক্ষপথে বা অরবিটে ঘুরে বেড়াতে চায়, তাহলে অবশ্যই ওই কুলম্বিক ফোর্সের মান
এবং ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের মান সমান হতে হবে। তার মানে আমি ধরে নিতে পারি এই দুটো হচ্ছে সমান, তাহলে কুলম্বিক ফোর্সের মান এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের মান যখন সমান হয় তখন ইলেকট্রনটা একটা নির্দিষ্ট শক্তি স্তরে বা কক্ষপথে নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ঘুরে বেড়ায়। সো এই যে বোরের মডেল ছিল, এই মডেল থেকে কিন্তু খুব সুন্দর মতো একটা কক্ষপথের আইডিয়া পাওয়া গেল, এবং ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি শোষণ বা বিকিরণ করে সে আইডিয়া পাওয়া গেল, এবং কৌণিক ভরবেগ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে এই ইলেকট্রনের এই যে বোরের মডেল ছিল, এই বোরের মডেলের খুব দারুণ কিছু সংখ্যক সীমাবদ্ধতা পাওয়া গেল। সীমাবদ্ধতাগুলো আমরা একটা একটা করে চিন্তা করি, তাহলে আমাদের প্রথম সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে বোর এই যে তার মডেল দিচ্ছেন, এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট কোনো অ্যাটম যেমন হাইড্রোজেন, অথবা এক ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়ন যেমন হচ্ছে লিথিয়াম 2+ বা হিলিয়াম প্লাস, এদের জন্য দেওয়া হয়েছিল। এর বেশি ইলেকট্রন বিশিষ্ট কোনো একটা অ্যাটম বা চার্জের জন্য বা আয়নের জন্য বোরের পরমাণু মডেলের এই যে পোস্টুলেটগুলা বা তার থিওরিগুলা ছিল সেগুলা প্রযোজ্য না বা সে দেয় নাই। আরেকটা কথা হচ্ছে বোরের মডেল থেকে একটা আইডিয়া পাওয়া যায়, যখন একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে বা বিকিরণ করে, তাহলে সেই অনুযায়ী এখানে একটা লাইন দেখা যাওয়ার কথা বা বর্ণালী রেখা দেখা যাওয়ার কথা। কিন্তু আমরা যদি খুবই খুবই সূক্ষ্ম একটা স্পেকট্রোফটোমিটার ইউজ করি তখন দেখা যায় সেখানে একটা লাইনের জায়গায় একাধিক লাইন দেখা যায়। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে যে এটা এগুলোর জন্য প্রযোজ্য, সেকেন্ড হচ্ছে যে এখানে একটা বর্ণালী রেখা দেখা যাওয়ার কথা বাট একটার জায়গায় অসংখ্য পাওয়া যায়, সেটা বোরের মডেল ব্যাখ্যা করতে পারে নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, যে বোরের মডেল যেহেতু একাধিক লাইনের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারতেছে না, তাহলে অবভিয়াসলি একাধিক লাইন কেন হয় তার জন্য আমাদের আরেকটা থিওরি দরকার, যেটা কিনা সমারফিল্ড দিয়েছিল, সেটা আমরা একটু পরে দেখবো। এখন কথা হচ্ছে যে বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায়, মানে কোনো একটা অ্যাটমের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে আইডিয়া পাওয়া যায় না, কিন্তু এই অ্যাটমের পর্যায়ভিত্তিক ধর্মটা তার ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে বা তার ইলেকট্রন বিন্যাসের উপরে ডিপেন্ড করে। আরেকটা ব্যাপার হচ্ছে এই বোরের মডেল বা রাদারফোর্ডের মডেল, দুইটা মডেলেই কিন্তু ধরে নেওয়া হয়েছিল ইলেকট্রন একটা কণা, কিন্তু আসল কথা হচ্ছে ইলেকট্রন কিন্তু একটা কণা না, ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুটি আকারেই কাজ করতে পারে। সো এটাও একটা সীমাবদ্ধতা। সো ইলেকট্রন যে কণা এবং তরঙ্গ দুটি আকারে কাজ করে সেটা কিন্তু এক্সপ্লেন করছিল ডি ব্রগলি, সেটা আমরা দেখেছি। সো ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী আমরা ইজিলি বলতে পারি ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুটি আকারে কাজ করে। কিন্তু এই যে মডেল দুটো দেখলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল, এই দুটো মডেল অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে ইলেকট্রনকে কণা হিসেবে ধরে এই মডেলটা দেওয়া হয়েছিল, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রন হচ্ছে কণা এবং তরঙ্গ দুটি আকারেই কাজ করতে পারে। সো এখন কথা হচ্ছে এই যে বললাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল দিয়ে আমরা শক্তি স্তর সম্পর্কে আইডিয়া পাইলাম, এবং শক্তি স্তর সম্পর্কে আইডিয়া পাওয়ার পরে আমরা বললাম যে ইলেকট্রন একটা শক্তি স্তরে ইলেকট্রন শোষণ করবে বা বিকিরণ করবে, সেখানে একটা লাইন পাওয়ার কথা কিন্তু পাওয়া যাচ্ছে একাধিক লাইন। সো নাও কাম টু দ্য পয়েন্ট, কেন একাধিক লাইন আসে সেই জিনিসটা এখন দেখবো। বোরের মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল আমরা এখন চেষ্টা করব এই বোরের মডেলের সীমাবদ্ধতাগুলোকে একটু পরিমার্জন করার জন্য, মানে নতুন করে দেখার জন্য বা নতুন রূপ দেওয়ার জন্য, যেটা কিনা একটু ভুলগুলাকে মানে শুধরানোর চেষ্টা করবো আর কি, সোজা সাপটা কথা। তো এখন আগে ধারণা করা হইতো যে নিউক্লিয়াস, সাপোজ এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। তো নিউক্লিয়াস হচ্ছে সে অ্যাকচুয়ালি রোটেট করে না, বাট তার নিজের এক্সিস বরাবর রোটেট করে, বাট এমনিতে নিউক্লিয়াস কোনো ধরনের কোনো রোটেশন শো করে না। এটা তখনই পসিবল হইতো যদি নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইট হইতো। বাট কথা হচ্ছে যে আমি যদি একটা ইলেকট্রনের মাসকে কাউন্ট করি যে এম অফ ইলেকট্রন, এম ই, ইলেকট্রনের মাস বাই হাইড্রোজেন নিউক্লিয়াসের মাস অফ হাইড্রোজেন, এটা অ্যাকচুয়ালি 1/1836, যে 1/1836 অংশ বা 1836-এর 1 অংশ একটা ইলেকট্রনের মাস হচ্ছে একটা নিউক্লিয়াসের মাসের সাপেক্ষে। সো দ্যাট মিনস যে নিউক্লিয়াসটা অবভিয়াসলি স্লাইটলি অসিলেট করে। যদি স্লাইটলি অসিলেট করে, কিসের সাপেক্ষে স্লাইটলি অসিলেট করবে? এই নিউক্লিয়াসটা তার সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে স্লাইটলি অসিলেট করে। সো যদি স্লাইটলি অসিলেট করে, ইন দ্যাট কেস আমরা কিন্তু একটা ইলেকট্রনের মাসকে যদি এম দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কিন্তু এখন আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে রিডিউসড মাস। সো রিডিউসড মাসটা হবে এম, স্মল এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, আর ক্যাপিটাল এমটা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস, আর নিচে হচ্ছে দুইটা মাসের যোগফল। তো এই যে এখানে আমরা নিউক্লিয়াসের মাসটাকে ইনকর্পোরেট করলাম, সো এই রিডিউসড মাস, এই নিউক্লিয়াসের মাসটাকে ইনকর্পোরেট করার কারণে আমরা এখান থেকে একটা আইডিয়া পাই যে নিউক্লিয়াসের মাস আমি ইলেকট্রনের রিডিউস মাসের সাথে ইনকর্পোরেট করলাম বা ইনক্লুড করলাম। দ্যাট মিনস এটা থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে ডিফারেন্ট যে আইসোটোপগুলো আছে তাদের যে স্পেকট্রাল লাইনগুলা, সেগুলো অবভিয়াসলি একজনের থেকে আরেকটা ডিফারেন্ট হয়। কেন? বিকজ এখানে খুব সুন্দর মতো আমরা কিন্তু রিডিউস মাসে এই এম এর সাথে নিউক্লিয়াসের মাসটাকে অ্যাড করছি। এটা কিন্তু সিগনিফাই করে যে একটা সেম অ্যাটম যার কিনা বিভিন্ন ধরনের আইসোটোপ পাওয়া যায়, আমরা আগে দেখছি যে আইসোটোপ কি। সো আইসোটোপগুলোর যে স্পেকট্রাল লাইন আছে এটা কিন্তু একটা আরেকটার থেকে ডিফারেন্ট হবে। সো রিডিউস মাস থেকে আইডিয়াটা আমরা এখন একটা পাচ্ছি। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়,
সো আমরা এটাকে যদি ধরো সরি এটা নিউক্লিয়াস, আমরা এটাকে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর কাউন্ট যদি করি তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যাচ্ছে, স্পেকট্রাল লাইন পাওয়ার কথা একটা। আরেকটা ব্যাপার একটু বলে নেই যে এই যে এখানে রিডিউসড মাসের কথা বললাম, একটা ইলেকট্রন একটা শক্তি স্তরে আছে, এই শক্তি স্তরগুলোকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হয় যে কে এল এম এন দিয়ে। তো এগুলো হচ্ছে যে নিউক্লিয়াস থেকে তার পার্শ্ববর্তীটাকে বলা হয় কে, মানে প্রথম শক্তি স্তরটাকে, পরেরটাকে বলা হয় এল, তারপরটাকে এম, তারপরটাকে এন। সো এগুলো কিন্তু আমরা হচ্ছে ছোট্ট একটা সংকেত দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এন, সেটাকে কিনা হচ্ছে ডিনোট করা হয় এন দিয়ে, সেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, সো প্রধান কোয়ান্টাম সংখ্যা এই জিনিসটা যখন আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যখন একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়, তখন কিন্তু আমরা বলছি যে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায় তখন রেখা দেখা যাওয়ার কথা বোরের মডেল অনুযায়ী একটা, বাট অ্যাকচুয়ালি রেখা দেখা যায় অনেকগুলা। কথা হচ্ছে ভাই কেন অনেকগুলা রেখা দেখা যায়, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, সেটা এক্সপ্লেন করার জন্য সমারফিল্ড বলছেন যে বোরের মডেলে ধরে নেওয়া হয়েছিল যে আমার শক্তি স্তরগুলো হচ্ছে এরকম রাউন্ড শেপ, কিন্তু সমারফিল্ড বলছে যে সবগুলো শক্তি স্তরে রাউন্ড শেপের হয় না, কিছু শক্তি স্তর আবার কিছু উপবৃত্তাকারও হয়ে থাকে। এখন যদি কিছু শক্তি স্তর উপবৃত্তাকার হয়, কিছু শক্তি স্তর হচ্ছে রাউন্ড শেপের হয়, মানে কিছু এলিপসয়েডাল আর কিছু হচ্ছে রাউন্ড শেপের হবে, তাহলে যেগুলা এলিপসয়েডাল এবং যেগুলো রাউন্ড শেপের, কোনগুলো এলিপসয়েডাল হবে কোনগুলো রাউন্ড শেপের, কোন শক্তি স্তরে এলিপসয়েডাল অরবিট পাওয়া যাবে সেটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমি যদি একটা উপবৃত্ত বলি তাহলে উপবৃত্তের শেপটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে, নাম্বার ওয়ান তার মেজর এক্সিস আর হচ্ছে তার মাইনর এক্সিসের উপরে। তাহলে আমি এখন বলতে পারি ভাইয়া মেজর এক্সিস আর মাইনর এক্সিস হচ্ছে দুইটা জিনিস, যে দুইটা জিনিস হচ্ছে একটা উপবৃত্তের শেপকে ডিফাইন করে, সেই জিনিসটাকে আমরা রিপ্লেস করতে পারি এন বাই কে দিয়ে। এখন বলতে পারি আচ্ছা ভাইয়া এন সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এন হচ্ছে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এটা হচ্ছে এই যে এনটা, তাহলে ভাই কে জিনিসটা কি? কে জিনিসটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো এই যে কে জিনিসটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এখন আমি যদি বলি ভাইয়া এন এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স আমার এই যে মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের রেশিওটা হচ্ছে 1, দ্যাট মিন্স এটার মাত্র একটা রাউন্ড শেপের একটা অরবিট পাওয়া যাবে। এখন যদি ভাই এন এর মান 2 হয় তাহলে আমি পাবো হচ্ছে 2/2 একটা, এটা হচ্ছে একটা রাউন্ড শেপের অরবিট পাবো, আর হচ্ছে 2/1 আরেকটা পাবো, সেটা হচ্ছে একটা এলিপস হবে। আচ্ছা, এখন যদি এন এর মান 3 হয় তাহলে আমরা তিনটা জিনিস, একটা হচ্ছে 3/3, 3/2, 3/1, এটা হবে রাউন্ড শেপ, এটা হবে এলিপসের মতো, এটা হবে আরেকটা এলিপস, বাট এটা হবে একটু ন্যারো এলিপস। তাহলে আমরা যদি এটাকে একটু ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করার জন্য আমি যেটা করতে পারি যে একটা তৃতীয় শক্তি স্তর বিশেষ, মানে তৃতীয় শক্তি স্তরে যে অরবিটগুলো আছে সেগুলো কিভাবে রিপ্লেস করতে পারি, এটা যদি আমরা নিউক্লিয়াস কনসিডার করি তাহলে ইটস এ নিউক্লিয়াস। সো 3/3 এন এর ভ্যালু 3 হলে তাও হবে 3/3 মেজর এক্সিস মাইনর এক্সিস রেশিওর একটা অরবিট পাইলাম। কারণ আরেকটা অরবিট পাবো 3/2, সেটা হবে ধরো এরকম। সো যদি এটা এরকম হয় তার মানে এটার মেজর এক্সিস মাইনর এক্সিস রেশিও হচ্ছে 3/2, সো আরেকটা আছে 3/1, তার মানে আমার মাইনর এক্সিসের ভ্যালু হবে 1, দ্যাট মিন্স এটা আরেকটু চাপা একটা উপবৃত্ত হবে, দ্যাট মিন্স এরকম। সো আমি বলতে পারি এখানে হচ্ছে কে এর ভ্যালু 1, এটার জন্য কে এর ভ্যালু 2, এর জন্য কে এর ভ্যালু 3। সো এই যে একটা এক্সট্রা নাম্বারের আমরা পাইলাম এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই এক্সট্রা নাম্বারটা অ্যাকচুয়ালি কি সিগনিফাই করে, যে এই এক্সট্রা নাম্বারটা সিগনিফাই করে যে ভাইয়া যদি ব্যাপারটা আমরা যদি পুরা প্রত্যেকটা শক্তিস্তর রাউন্ড শেপের হয়, দ্যাট মিন্স প্রত্যেকটা শক্তিস্তর রাউন্ড শেপের, মানে আমার রেখা পাওয়ার কথা একটা, কিন্তু আমি এখানে দেখতেছি ভাইয়া অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যে কনসেপ্টটা আসলো, এটা থেকে আমি বলতে পারতেছি যে আমার শক্তিস্তর সবগুলো কিন্তু রাউন্ড শেপের হয় না, কিছু কিছু এলিপস হয়, মানে উপবৃত্তের মতো হয়। তাহলে এখন অবশ্যই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে ভাইয়া কেন একাধিক লাইন পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে সমারফিল্ডের কনসেপ্ট। সমারফিল্ডের এই কনসেপ্ট থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে এখানে অনেকগুলা রেখা পাওয়া যায় কেন, বিকজ এখানে শক্তিস্তর সবগুলা কি রাউন্ড সার্কেল না, কিছু উপবৃত্তাকার আছে, এবং প্রত্যেকের কিন্তু শক্তি একজনের থেকে আরেকজনের ডিফারেন্ট, দ্যাটস ওয়াই একাধিক রেখা পাওয়া যাচ্ছে। সো এখন কথা হচ্ছে ভাইয়া এই যে একটা নতুন কোয়ান্টাম নাম্বার কে আসলো, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে, এটাকে রিপ্লেস করার কাজে আরেকটা নাম্বার দিয়ে, সেটা হচ্ছে এল, এল সমান k-1, দ্যাট মিন্স এখন আমি যদি বলি ভাই এন এর মান 0, তাহলে আমার এল এর মান হবে 0, এন এর মান হচ্ছে এর মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে এর মান হবে 0 অর 1, সরি এন এর মান 1 হলে পরে এল এর মান 0 হবে, এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান হবে 0 অর 1, কজ আমার এল ইকুয়াল k-1, দ্যাটস ওয়াই। এখন যদি এন এর মান হয় হচ্ছে 3, তাহলে এল এর মান হবে 0 অর 1 অর 2।
সো এভাবে n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে 0 or 1 or 2 or 3। সো আমরা আগে দেখছি যে আমরা যদি l এর মান হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে s অরবিটাল, 1 হলো হচ্ছে p অরবিটাল, আর 2 হলো হচ্ছে d অরবিটাল, 3 হলো হচ্ছে f অরবিটাল। তার মানে বুঝতেই পারতেছি ভাই n এর মান 1, মানে প্রথম শক্তি স্তরে একটাই অরবিটাল পসিবল, সেটা হচ্ছে s অরবিটাল, তার মানে 1s। দ্বিতীয়টাতে দুইটা পসিবল, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে কি 2p। তৃতীয়টাতে তিনটা পসিবল, 3s 3p 3d। চতুর্থতে চারটা পসিবল, তাহলে যদি চতুর্থ হয় n এর মান 4 তাহলে অবশ্যই l এর আরেকটা মান পাওয়া যাবে 3, তার মানে চারটা পসিবল, মানে তখন আমি অরবিটাল নেব 4s 4p 4d 4f। আচ্ছা, এখন মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় প্রশ্ন সেরকম যে ভাইয়া এই অরবিটালটা পসিবল কিনা, 1s পসিবল কিনা, বা 3s পসিবল কিনা, 1d পসিবল কিনা। সো আমি যদি বলি ভাই 1d পসিবল কিনা, দ্যাট মিন্স আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, n এর মান 1 হলে l এর মান হয় 0, l এর মান 0 হলে অবভিয়াসলি আমি s অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটাল পাই না, তার মানে 1d এর অস্তিত্ব নাই। আচ্ছা, সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি সবকিছুতে কিন্তু একটা ইলেকট্রনকে কণা হিসেবে ধরে নেওয়া হয়েছে, কিন্তু কথা হচ্ছে ইলেকট্রন কিন্তু কণা, ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুইটা আকারে কাজ করে, সেটা ডি ব্রগলি সমীকরণ দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই একটা জিনিস বলা এখনো হয় নাই, সেটা হচ্ছে যে বোরের মডেলের আরেকটা বিশাল বড় সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে যেটাকে বলা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে হাইজেনবার্গ কি বলছিল এটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। হাইজেনবার্গ বলছিল যেটা, যে কোনো একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, তখন অবভিয়াসলি ইলেকট্রনটার যেই কৌণিক ভরবেগ বা তার ভেলোসিটি বা তার পজিশন দুইটাকে কখনোই একসাথে ডিফাইন করা যাবে না। বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা কিন্তু বলছিলাম যে ইলেকট্রন একটা কণা আকারে কাজ করে, সো দ্যাট মিন্স বোরের পরমাণু মডেলের যে থিওরিগুলো বলা হয়েছিল, সো অবভিয়াসলি তার জন্য ইলেকট্রন একটা কণা আকারে কাজ করে, সো তার পজিশন এবং ভেলোসিটি দুইটাই অ্যাকুরেটলি জানা আমাদের জন্য দরকার। বাট প্রবলেম ইজ দ্যাট আমি একটা ইলেকট্রনকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, বা এটাকে যদি আমি কোনো একটা প্রোটন দিয়ে বা অন্য একটা ইলেকট্রন দিয়ে হিট করি, তাহলে এই ইলেকট্রনটা তার ডিরেকশন চেঞ্জ করবে। যদি তার ডিরেকশন চেঞ্জ করে অথবা তাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ইলেকট্রনটার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা জানি যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাহলে আমি তো কখনোই যদি তার পজিশনকে ফিক্স করি তার ভেলোসিটিকে আমি ডিটারমাইন করতে পারবো না, বা ভেলোসিটি ডিটারমাইন করার সম্ভাবনা আমার জন্য কমে যাবে। সো আমি যত অ্যাকুরেটলি ইলেকট্রনের পজিশন ফাইন্ড আউট করব, ততই আমার জন্য ডিফিকাল্ট হবে তার ভেলোসিটি ডিটারমাইন করা বা তার ভরবেগকে ডিফাইন করা। সো এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ বলছে যদি আমি সামহাউ তার ভেলোসিটিটাকে ডিফাইন করি, তাহলে তার পজিশনকে আমি ফিক্স করতে পারবো না, আর যদি তার পজিশনকে আমি ফিক্স করি বা তার পজিশন আমি যত অ্যাকুরেটলি মেজারমেন্ট করব, ভেলোসিটি তত আমার জন্য অ্যাকুরেটলি মেজারমেন্ট করা টাফ হবে। সো এটাকেই সে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলা হয়, এটাকেই সে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে। সো এখন কথা হচ্ছে আমরা এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকে এক্সপ্রেস করব কিভাবে। সো আমি যদি ধরে নেই যে আমার পজিশন ফিক্স করার যে ভুলের সম্ভাবনা বা পজিশন ফিক্স করার অনিশ্চয়তা হচ্ছে ডেল এক্স, আর ভেলোসিটির ফিক্স করার বা ভেলোসিটিকে নির্দিষ্ট করার অনিশ্চয়তা হচ্ছে ডেল ভি, এই দুইটা অবভিয়াসলি গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে h/4π। এটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী যদি ডেল এক্স ইন্টু ডেল ভি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল h/4π হয়, সো আমি অবভিয়াসলি ইলেকট্রনের পজিশনও ফিক্স করতে পারতেছি না। যদি পজিশন ফিক্স করি তাহলে আমি ভেলোসিটি ফিক্স করতে পারবো না। বাট আমার তো ইলেকট্রন যখন কোন একটা অরবিটে ঘুরে বেড়ায়, এটা নিউক্লিয়াস ইলেকট্রন একটা অরবিটে ঘুরে বেড়াচ্ছে, সো এর জন্য তো আমার অবশ্যই তার পজিশন এবং ভেলোসিটি দুটাই দরকার। যদি তার পজিশন এবং ভেলোসিটি দুটাই দরকার হয়, দ্যাট মিন্স আমি এভাবে এটাকে এক্সপ্রেস করতে পারতেছি না। সো এর জন্য আমার যেটা দরকার যে ইলেকট্রন ওই অরবিটের কোন জায়গায় ঘুরে বেড়ায়, মানে আমার একটা প্রবাবিলিটি দরকার যে ইলেকট্রন এই জায়গায় ঘুরে বেড়াইতে পারে। দ্যাট মিন্স আমার প্রবাবিলিটি একটা ফাংশন দরকার। তাহলে আমাকে যেটা করতে হবে ইলেকট্রনের ওয়েভ ফাংশন দেখতে হবে। সো এই যে ইলেকট্রনের ওয়েভ ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন, এটা খুব সুন্দর মতো এক্সপ্লেন করছিল হচ্ছে শ্রোডিঙ্গার। সো আমরা এখন এই যে কিছু কমপ্লেক্সিটিস আসলো, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে দেখতে পাইলাম যে তার পজিশন ফিক্স করলে ভেলোসিটি ফিক্স করতে পারি না, ভেলোসিটি ফিক্স করলে পজিশন পারতেছি না। দ্যাট মিন্স আমাকে একটা প্রবাবিলিটি খুঁজতে হবে যে ইলেকট্রন কোন জায়গায় থাকতে পারে, তার প্রবাবল একটা ভ্যালু দরকার। সেটা এক্সপ্লেন করতেছি আমি কি দিয়ে, বা সেটা এক্সপ্লেন করছিল কি দিয়ে, সেটা হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করা হয়েছিল। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন। সো আমরা এখন যেটা দেখছি বোর্ড লিখেছে যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঙ্গার যে তার ওয়েভ ইকুয়েশন দিয়েছিল, ওয়েভ ইকুয়েশন হচ্ছে এক্স্যাক্টলি এরকম। তো এখানে একটা নতুন টার্ম যেটা কিনা দেখতেছি সেটা হচ্ছে সাই। এই সাই মানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশন। আমরা কিন্তু একটু আগে বলছিলাম ইলেকট্রনের প্রবাবিলিটি ফাংশন আমাদের দরকার বা তার ওয়েভ ফাংশন দরকার, সেই ওয়েভ ফাংশন হচ্ছে সাই। সো এটাকে যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ডেল
বাই ডেল এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ ডাবল করাতে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার হয়েছে। সো আমি এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর থেকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি ডাবল ডেরিভেটিভ প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইকুয়াল ইন্টু সাই ইকুয়াল 0, এটা হচ্ছে শ্রোডিঙ্গারের টোটাল ওয়েভ ইকুয়েশন। এখন পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাইয়ের ভ্যালু হচ্ছে কত ভাই 3.14, এম হচ্ছে, আমি এটা যদি ইলেকট্রনের জন্য বলে থাকি তাহলে ইলেকট্রনের মাস, এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা সম্পর্কে আমরা আগে আইডিয়া নিয়েছি, ই হচ্ছে টোটাল এনার্জি আর ইউটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন কথা হচ্ছে যে সাই হচ্ছে ওয়েভ ফাংশন, সাইটা কেমন হবে? সাইটা অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, সাই মাস্ট বি এ কন্টিনিউয়াস ফাংশন। সাইয়ের একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, সিঙ্গেল ভ্যালু। সাই হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, সাই কন্টিনিউয়াস ফাংশন হবে, সাইয়ের একটা সিঙ্গেল ভ্যালু থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে বললাম প্রবাবিলিটি ফাংশন বা সরি ওয়েভ ফাংশন, এবং এখান থেকে আমরা ইলেকট্রনের ফাইন্ড আউট করে প্রবাবিলিটি দেখবো। সো প্রবাবিলিটিটা কি? প্রবাবিলিটি হচ্ছে আমি যদি এক্স ওয়াই জেড তিনটে এক্সিস মানে স্পেসে একটা সার্টেন এরিয়াতে, সার্টেন এরিয়াটা হচ্ছে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স ওয়াই জেড তিনটে এক্সিস বরাবর যদি আমি কোন একটা ইলেকট্রনকে খোঁজার চেষ্টা করি, অবভিয়াসলি আমি ইলেকট্রনকে খুঁজে পাবো। দ্যাট মিনস আমি যদি ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন এই যে সাই এবং ইলেকট্রন ফাইন্ড আউট করার প্রবাবিলিটিটাকে বলা হচ্ছে সাই স্কোয়ার, তাহলে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে এই সাই স্কোয়ারকে ইন্টিগ্রেট করি ওভারঅল স্পেসে, দ্যাট মিনস আমাকে যেটা করতে হবে ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটা রেসপেক্টে মানে তিনটা এক্সিসের রেসপেক্টে তাকে হচ্ছে আমার ইন্টিগ্রেট করতে হবে। আমার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে আমি তাকে ওভারঅল স্পেসের মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যদি খুঁজে বের করার চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই ইলেকট্রন খুঁজে পাওয়া যাবে, তার মানে তার প্রবাবিলিটি হচ্ছে 1। তো এই যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, এখানে তিনটা জিনিস অবশ্যই সাই সম্পর্কে বলতে হবে। একটা হচ্ছে সাই হচ্ছে ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন, এটা কন্টিনিউয়াস ফাংশন হবে, এটা একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, এবং মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে ওভারঅল স্পেসে একটা ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1। দ্যাট মিনস সাই স্কয়ার হচ্ছে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা, তার মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হচ্ছে সাই স্কয়ার। সো এই যে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন আছে, এই ওয়েভ ইকুয়েশনের কিছু যে সাইয়ের যে ভ্যালুগুলা ওগুলোকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। সো এই শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনকে অ্যাপ্লাই করে আলটিমেটলি ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কি করে থাকবে, ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারপাশে কি করে থাকবে, কোন অরবিটালে থাকবে বা অরবিটালের মধ্যে কোনো আলাদা ভাগ আছে কিনা সেগুলোতে থাকবে, সেই জিনিসগুলো হচ্ছে ডিটারমাইন করা হয়। সো আমরা মোটামুটি পরমাণুর মডেল সম্পর্কে একটা আইডিয়া নিলাম। আমরা রাদারফোর্ডের মডেল দেখলাম, রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা দূর করলো বোরের সীমাবদ্ধতা দূর করতে আসলে হচ্ছে সমারফিল্ডের থিওরি। সমারফিল্ডের থিওরির পরে আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে দেখতে পেলাম এটা হচ্ছে কণা এবং তরঙ্গ দুইটা আকারেই কাজ করে, বাট অ্যাকর্ডিং টু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেখান থেকে আমরা দেখতে পেলাম যে যদি ইলেকট্রন একটা পয়েন্ট বা একটা পার্টিকেল হয় তাহলে আমরা তার ভেলোসিটি এবং পজিশন ফিক্স করতে পারতেছি না, বাট আমার দুইটাই দরকার, মানে আমাকে অ্যাকুরেট একটা ভ্যালু দরকার ভেলোসিটি এবং পজিশনের। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম যে ইলেকট্রন ফাইন্ড আউট করার প্রবাবিলিটি খুঁজে বের করলাম যে ইলেকট্রন কই খুঁজে পেতে পারে, ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কি। তাহলে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে সাই স্কয়ার। তো যেহেতু সাই স্কয়ার ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ওভারঅল স্পেস, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে এমন একটা জায়গা ডিফাইন করে যেখানে কিনা আমি ইলেকট্রন খুঁজে পাবোই, সেটাকে বলা হচ্ছে অরবিটাল। এই জন্য ডেফিনেশনে বলা থেকে ইলেকট্রনের যে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা যেখানে 95 থেকে প্রায় 95%, সেটাকে বলা হচ্ছে কি অরবিটাল। সো আমরা মোটামুটি অরবিট এবং অরবিটাল সম্পর্কে আইডিয়া পেলাম, চারটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া পেলাম, এবং আউফব নীতি থেকে আমরা চারটা কোয়ান্টাম নাম্বারের আইডিয়া পাওয়ার পর এবং একটু আগে দেখলাম যে অরবিটালের অস্তিত্ব আছে কি আছে না বা থাকবে কি থাকবে না, দেন আউফব নীতি থেকে দেখলাম যে ইলেকট্রন আগে কই প্রবেশ করবে দেন কোথায় প্রবেশ করবে। সো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। সো এখন আমাদের এই গুণগত রসায়নের যেই টপিকগুলো আছে, টপিকগুলোর পরবর্তী টপিক হচ্ছে এই লেকচারে, সেটা হচ্ছে দ্রাব্যতা। সো আমরা নেক্সট দেখবো হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা কি জিনিস? দ্রাব্যতা একটা বিশাল টপিক। এই দ্রাব্যতা থেকে ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসে থাকে, এবং দ্রাব্যতার পড়ার সময় আগে আমাদের বুঝতে হবে যে দ্রাব্যতা জিনিসটা কি, ডেফিনেশন কি জিনিস। সো আমি ধরো বললাম যে একটা পাত্র নিলাম, এই পাত্রে আমি হচ্ছে 100 মিলিলিটার পানি নিলাম, এখানে আমি চিনি দিচ্ছি, তাহলে চিনি দিলাম 100 মিলিলিটার পানির মধ্যে, দেখলাম যে 56 গ্রাম চিনি দ্রবীভূত হয়। আচ্ছা, সো আমি যদি এখন 100 মিলিলিটার পানির জায়গায় 200 মিলিলিটার পানি দিই তাহলে অবভিয়াসলি ডাবল চিনি দ্রবীভূত হবে, এটাই স্বাভাবিক। তার মানে আমি যখন কোন একটা ডেফিনেশন দিতে যাব তখন আমি যদি বলি যে যে পরিমাণ দ্রবীভূত হয় সেটাই তার দ্রাব্যতা, এখন দেখতেছি আমি যদি 100 মিলিলিটার নিই তাহলে মধ্যে 56 গ্রাম চিনি দ্রবীভূত হয় কথার কথা, তাহলে ডাবল হলে পরে কি আরো বেশি দ্রবীভূত হবে। তার মানে আমাকে অবশ্যই যেটা করতে হবে যে দ্রাব্যতার কনসেপ্টে দ্রাবকের পরিমাণটাকে নির্দিষ্ট করতে হবে। তাহলে দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট, সেই নির্দিষ্ট পরিমাণ হচ্ছে 100 গ্রাম।
এখন কথা হচ্ছে দ্রাব্যতা জিনিসটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ছোটবেলায় অনেকে আমরা আইসক্রিম খাইছি, আইসক্রিম খাওয়ার জন্য আমরা যেটা করতাম যে আমরা 1 গ্লাস পানি নিতাম, তার মধ্যে একটু দুধ গোলাইতাম, তারপরে তার মধ্যে সামান্য চিনি দিয়ে খুব সুন্দর মতো নাড়ে শরবতের মতো বানায়, তারপরে একটা কাঠি দিয়ে গ্লাস বা কোনো একটা পাত্রের মধ্যে রেখেছিলাম, যেটা সেটার মধ্যে ফ্রিজে দিয়ে চলে গেছি। এখন মজার ব্যাপার হয়েছে বাসায় আসার পরে দেখতে পাই যে যখন আইসক্রিমটা খাচ্ছি আইসক্রিমের নিচের অংশটা বেশি মিষ্টি লাগে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ফ্রিজে রাখছি, তাপমাত্রা কমে গেছে, দ্রাব্যতা কমে গেছে, এই জন্য যতটুকু চিনি আগে দ্রবীভূত ছিল এখন ততটুকু দ্রবীভূত থাকতে পারতেছে না, সে নিচে জমা হয়েছে, সেই জন্য নিচের অংশটা বেশি মিষ্টি লাগতেছে। তার মানে তাপমাত্রাটা একটা ফ্যাক্টর। তার মানে এখানে আমাকে যেটা করতে হবে তাপমাত্রাকেও নির্দিষ্ট করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেটাই দ্রাব্যতা। তাহলে যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেটাই হচ্ছে দ্রাব্যতা। সো নাও কাম টু দ্য পয়েন্ট ভাইয়া, যে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি? আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ জিনিসটা হচ্ছে যে আমি 1 গ্লাস পানি নিলাম, এই 1 গ্লাস পানির মধ্যে আমি নির্দিষ্ট পরিমাণ ধরে 100 গ্রাম পানি নিলাম। 1 গ্লাস পানি না, একটা গ্লাসের মধ্যে 100 গ্রাম পানি নিয়েছি আমি। সো এখন এই 100 গ্রাম পানি নেওয়ার পরে এর মধ্যে আমি আস্তে আস্তে ধরো সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি। এখন সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি, দিয়ে নাড়াচ্ছি, দ্রবীভূত হচ্ছে। তার মানে আমি কিন্তু এখানে পানি ছাড়া অন্য কিছু দেখতে পাবো না। সো আস্তে আস্তে আরেকটু করে সোডিয়াম ক্লোরাইড বাড়াচ্ছি, সোডিয়াম ক্লোরাইড বাড়াচ্ছি। এখন দেখা যায় যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম দ্রবীভূত হতে পারে। তারপরে আমরা যাই দিব না কেন সেটা দ্রবীভূত হবে না, সেটা নিচে তরল আকারে জমা হবে। দ্যাট মিনস যদি সেটা নিচে তরল আকারে জমা হয় তার মানে সর্বোচ্চ 36 গ্রাম দ্রবীভূত হতে পারে। যদি সর্বোচ্চ 36 গ্রাম দ্রবীভূত হয় এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। তার মানে সর্বোচ্চ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই দ্রবণে গেছে, এবং আয়নিক যৌগ যেহেতু পানিতে দিছো সেটা পোলার, সোডিয়াম ক্লোরাইডটা পোলার, পানিও পোলার, তাহলে পোলারে পোলার ডিজলভ হয়, মানে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডটা গিয়ে সেখানে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন আকারে ভাগ হয়ে থাকবে। তার মানে সেটা দুইটা আয়নে ডিসোসিয়েট করে যাবে। যদি ডিসোসিয়েট করে দ্যাট মিনস এর পরে 36 গ্রামের পরে আর যদি আমি বেশি দেই সেটা কি করবে না, ওই দ্রবণে যে পরিমাণ পানি আছে পানির মলিকুলগুলা সেটাকে আর নিতে পারবে না। রিজন হয় 99 এই জিনিসগুলো পড়ে এসেছি যে আয়নিক যৌগগুলো কেন পানিতে দ্রবীভূত হয়। আমরা জানি যে পানির যে নেগেটিভ অংশ মানে হাইড্রোজেন অক্সিজেনটা 2 ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, সোডিয়াম যেহেতু প্লাস তাহলে সোডিয়ামটাকে ঘিরে ধরতেছে পানির নেগেটিভ অংশ মানে অক্সিজেনটা। তাহলে সিমিলারলি এরকম একটা পানির মলিকুল না, অসংখ্য পানির মলিকুল এরকম করে ঘিরে ধরলো। তো যেহেতু ক্লোরিনটা মাইনাস তাহলে ক্লোরিনটাকে ঘিরে ধরবে হচ্ছে হাইড্রোজেন অংশগুলা। সেরকম করে যদি ক্লোরিনটাকে হাইড্রোজেন অংশগুলা ঘিরে ধরে, আমি আর এইভাবে পানি দেখালাম না, জাস্ট এটাও পানি, পানির হাইড্রোজেন অংশটা ক্লোরাইডকে ঘিরে ধরতেছে, কজ এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। দ্যাট মিনস এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় কি যে একটা সোডিয়াম বা একটা ক্লোরাইড, মানে একটা সোডিয়াম ক্লোরাইডকে এরকম করে দুইটা আয়নে ভাগ করে তাকে আয়নিত অবস্থায় রাখতে কিছু পানির মলিকুল ব্যস্ত হয়ে পড়ে। সো আমি তো পানি নিছি 100 গ্রাম, তার মানে 100 গ্রাম পানিতে নির্দিষ্ট সংখ্যক পানির মলিকুল আছে, তাহলে নির্দিষ্ট সংখ্যক পানির মলিকুল নির্দিষ্ট সংখ্যক আয়নকেই এভাবে আটকে রাখতে পারবে। এর বেশি যদি আমি দেই সেটা কিন্তু আর আটকে রাখতে পারবে না, তার মানে সেটা খুব সুন্দর মতো সলিড আকারে তলানি পড়বে। সো বুঝতে পারছি সম্পৃক্ত দ্রবণ কোনটা। সম্পৃক্ত দ্রবণ সেই দ্রবণ যেই দ্রবণে যে দ্রাবক আছে, দ্রাবকের যে মলিকুলগুলা তারা দ্রবটাকে আর দ্রবীভূত অবস্থায় রাখতে পারতেছে না, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত হয় নাই দ্রবণটা, তার মানে আমি যদি বলি ভাইয়া 36 গ্রাম লবণ দিলে পরে দ্রবণটা সম্পৃক্ত হয়, এর কম দিলে অবশ্যই দ্রবণটা কি অসম্পৃক্ত, এখনো সম্পৃক্ত হয় নাই। যদি অনেক বেশি পরিমাণে সম্পৃক্ত হয়ে যায় দ্রবণটা তখন সেটাকে আমরা বলেছি অতিপৃক্ত দ্রবণ। সো আমরা দ্রাব্যতার একটা ডেফিনেশন পাইলাম, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে এখন আমি যদি জাস্ট দ্রাব্যতার জন্য একটা সুন্দর ইকুয়েশন ডিরাইভ করতে যাই, সো আমি বললাম যে ধরলাম কোন একটা দ্রবণে এম হচ্ছে দ্রবের ভর, ক্যাপিটাল এম দ্রবণের ভর, আর দ্রাব্যতাকে যদি আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমি এখন বলতে পারি ভাইয়া এস সমান স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। স্মল এম হচ্ছে কিসের ভর? স্মল এম ছিল হচ্ছে ভাইয়া দ্রবের ভর, আর ক্যাপিটাল এমটা ছিল দ্রবণের ভর। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মানে কি? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মানে হচ্ছে আমি দ্রবণের ভর থেকে কার ভর বাদ দিছি? দ্রবের ভর। তার মানে আমি পাচ্ছি এখানে কি দ্রাবকের ভর। তাহলে এই অংশটা আমাকে বোঝাচ্ছে দ্রাবকের ভর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই স্মল এম হচ্ছে যেহেতু দ্রবের ভর, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম পরিমাণ দ্রাবকের ভরের মধ্যে এম পরিমাণ দ্রবীভূত আছে, কিন্তু আমার দ্রাব্যতার ডেফিনেশন কিসের মধ্যে? 100 এর মধ্যে। তাহলে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখান থেকে খুব ইজিলি লিখতে পারি এস সমান হচ্ছে 1000 এম বাই
ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এত গ্রাম দ্রবীভূত হইয়া কতটুকু দ্রাবকে? 100 গ্রাম দ্রাবকে। তাহলে দ্রাব্যতার এককটা কি হয়ে যাচ্ছে? গ্রাম পার 100 গ্রাম। এখন আমি যদি 100 গ্রাম দ্রাবক বলি পানি, তাহলে সেক্ষেত্রে বলতে পারতেছি ভাইয়া যে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে দ্রব, সেটা হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। আচ্ছা, তাহলে এখন আমরা খুব ছোট্ট একটা ম্যাথ করতে পারি এখান থেকে খুব ইজিলি। আরেকটা জিনিস, দ্রাব্যতার ডেফিনেশনে কিন্তু বলা আছে যেটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। ঢাকা ইউনিভার্সিটির 2015 সালের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, দ্রাব্যতা কোন দ্রবণের জন্য প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণ। সো এই জিনিসটা খুব সহজ, কিন্তু এটা পরীক্ষা আসছে এবং অনেকে ভুল করে আসছে, কারণ সবার আইডিয়া থাকে না যে দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের জন্যই প্রযোজ্য। সো এখন একটা যদি প্রশ্ন বলি ভাইয়া 40 গ্রাম কোন দ্রবণের সম্পৃক্ত দ্রবণ বলতে হবে, 40 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করায় 10 গ্রাম অবশেষ পাওয়া গেল, দ্রাব্যতা কত? আচ্ছা, সো এখন আমি বুঝতে পারতেছি আমার এখানে ক্যাপিটাল এম এর মান কত দিছে? 40। সো আমি এটাকে কি করছি? বাষ্পীভূত করছি। তাহলে কোন একটা দ্রবণকে যদি বাষ্পীভূত করি, সেখান থেকে কি বাষ্প হবে? সেখান থেকে বাষ্প হবে কি ভাইয়া? দ্রাবকটা বাষ্পীভূত হবে। তাহলে দ্রাবক বাষ্পীভূত হইছে, তাহলে আমি কতটুকু অবশেষ পেয়েছি? অবশেষটা আমার দ্রব, তাহলে স্মল এম হচ্ছে 10। তাহলে আমি যদি এখন এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনের মতো করে যদি বসে, দ্রাব্যতা এর সমান হচ্ছে স্মল এম বাই 100 স্মল এম বাই এ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তার মানে 100 ইনটু 10 বাই 40 মাইনাস 10। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 30 থাকতেছে নিচে, আর উপরে থাকতেছে হচ্ছে 100 ইনটু 10। এখান থেকে যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটাকে আমরা বলতে পারি যে গ্রাম পার 100 গ্রাম হচ্ছে দ্রাবকে এতটুকু হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে এখন এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে। ধরো এই 40 গ্রামের জায়গায় যদি আমি এখন দ্রবণের ভর না বলে বলতাম 40 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, তার মানে আমি কিন্তু ভর বলে নেই, বলছি হচ্ছে এখান থেকে আয়তন। কিন্তু কথা হচ্ছে আমাদের তো দ্রাব্যতা বের করতে গেলে আমার কি লাগবে? দ্রবণের ভর লাগবে। প্রশ্নে এখানে বলে দিবে যে রো দ্রবণ, তখন যদি প্রশ্নে রো দ্রবণ দিয়ে দেয় যে রো দ্রবণ সেটা হচ্ছে 1.3 গ্রাম পার মিলিলিটার, তার মানে প্রতি মিলিলিটারের ভর 1.3 গ্রাম বলে দিচ্ছে। তাহলে আমি ইজিলি এখান থেকে 40 মিলিলিটারের ভর কত গ্রাম সেটা বের করতে পারবো। যদি 40 মিলিলিটারের ভর কত গ্রাম বের করতে পারি, তাহলে দ্রবণের ভর পেয়ে গেলাম। সেম ভাবে যদি বলা যায় বাষ্পীভূত করে 10 গ্রাম অবশেষ পাওয়া যায়, তাহলে ইজিলি আমি দ্রাব্যতা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, রিমেম্বার দ্যাট এই যে দ্রাব্যতার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করতেছি, ঠিক আছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম, বাট দ্রাব্যতা ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার উপর? আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আইসক্রিমের এক্সাম্পল, সেখানে আমরা দেখছিলাম দ্রাব্যতার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আরেকটা ব্যাপার, আমি যে এখানে দ্রাবক বলতেছি, দ্রাবকটা কি? দ্রাবক তো জৈব হইতে পারে, অজৈব হইতে পারে। দ্রবটা কি জিনিস? দ্রব আমার জৈব হইতে পারে, অজৈব হইতে পারে। সো দ্রবণের ক্ষেত্রে দ্রব প্লাস দ্রাবক মিলে যদি দ্রবণ হয়, সেক্ষেত্রে আমার দুটো জিনিসকে কনসিডার করতে হবে। এক, দ্রবটা কেমন, দুই আমার দ্রাবকটা কেমন। তাহলে দুটো জিনিসের উপরে দ্রাব্যতা ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের উপরে দ্রাব্যতা নির্ভর করে থাকে। আর আরেকটা জিনিস, আমরা এখানে যদি সলিডের দ্রাব্যতার কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমি বলতে পারতেছি দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রার উপরে দ্রাব্যতা নির্ভর করে। আমি যদি গ্যাসের সলিবিলিটি চিন্তা করি, গ্যাসের দ্রাব্যতা, ইন দ্যাট কেস অবভিয়াসলি সেটা চাপের উপরে ডিপেন্ড করবে। তাহলে দ্রাব্যতা চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে। নাম্বার 1 দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা এবং চাপ। সো আমরা এখন দেখবো যে দ্রাব্যতা যে কনসেপ্টগুলোর উপরে বা যেই নিয়ামকের উপরে ডিপেন্ড করে বা যে চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেই জিনিসগুলোর উপরে কিভাবে ডিপেন্ড করে যে একটা বাড়লে কমে না বা কমলে বাড়ে। সো আমরা চারটা নিয়ামকের মধ্যে শুরুতে বোর্ডে 3টা লিখছি, আমরা পরে হচ্ছে চাপেরটা আলোচনা করতেছি। দ্রবের প্রকৃতির উপরে কি করে দ্রাব্যতা নির্ভর করে। সো আমরা সবাই দেখি যে সবার বাসায় হচ্ছে লোহার গ্রিল বা জানালা থাকে। লোহার গ্রিল বা জানালায় খুব সুন্দর আমরা বাজার থেকে কোটে রং কিনে রং লাগাচ্ছি। সো ওই রংটা কিন্তু তারপিন তেলে ডিজলভ হয় বা তারপিন অয়েলে ডিজলভ হয়, কিন্তু আমি যদি পানিতে দিই, পানিতে কিন্তু ডিজলভ হবে না। বাট আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যদি তারপিন তেলে সোডিয়াম ক্লোরাইড দিই, যোগ সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু দ্রবীভূত হবে না। মানে দ্রবীভূত হবে যেন ক্রস দিলাম, তার মানে তারপিন তেল কিন্তু জৈব, সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা অজৈব। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক, তারপিন তেল কিন্তু পোলার, এটা পোলার না। দ্যাটস এখানে তারপিন তেলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হচ্ছে না। বাট আমি যদি পানির মধ্যে দিই, পানিতে কিন্তু ডিজলভ হচ্ছে। একটু আগে আমরা দেখছি পানিতে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হয়। তারপিন তেলের মধ্যে লোহার গ্রিলের উপরে যে রং আছে, রংটা ডিজলভ হচ্ছে, বাট পানিতে হচ্ছে না। দ্যাট মিন্স দ্রাব্যতা ব্যাপারটা কিন্তু দ্রাবকের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। আমরা ভুল লিখছি এখানে, এটা হবে উপরেরটা হবে হচ্ছে দ্রাবক আর নিচেরটা হবে হচ্ছে দ্রবের প্রকৃতি। আর যাই হোক, তাহলে দ্রাবকের প্রকৃতির উপরে যে দ্রাব্যতা ডিপেন্ড করে সেটা আমরা দেখতে পেলাম। এখন দেখি হচ্ছে যে দ্রবের প্রকৃতির উপরে দ্রাব্যতা কি করে ডিপেন্ড করে। সো আমরা দ্রাব্যতার জন্য একটা স্পেসিফিক টেম্পারেচার নিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড, নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিলাম পানি, সেটা হচ্ছে 100 মিলিলিটার পানি। তাহলে 100 মিলিলিটার পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস হচ্ছে 37 গ্রাম আর সোডিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে 45 গ্রাম। দ্যাট মিন্স দুইটা দ্রব কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস এবং দুইটা ভিন্ন ভিন্ন দ্রবের
দ্রাব্যতা একটা 37 একটা 45 কিন্তু নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, তাহলে এখান থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে যে দ্রবের প্রকৃতির উপরে দ্রাব্যতা নির্ভর করে। এখন আসি ভাইয়া তাপমাত্রা, তাপমাত্রার উপরে দ্রাব্যতা কি করে নির্ভর করে? যে সাধারণত তাপমাত্রা বাড়ালে, সাধারণত ধর আমি টেম্পারেচার বাড়ালাম, তাহলে দ্রাব্যতা মানে এস বাড়বে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটাতে পরে আসতেছি, আগে দেখি যে কাদের কাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে আর কাদের ক্ষেত্রে কমে। তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে এই পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম নাইট্রেট এদের ক্ষেত্রে দ্রাব্যতা সলিবিলিটি বাড়ে, আর এদের ক্ষেত্রে দ্রাব্যতাটা হচ্ছে কমে। সো আমি কি ডিসিশন নিব ভাইয়া, কাদের ক্ষেত্রে কমবে কাদের ক্ষেত্রে বাড়বে, এগুলো তো এক্সাম্পল, কিন্তু কি দেখে বুঝবো বা কি রিজনে বাড়তেছে বা কমতেছে? ধরো তাপমাত্রা বাড়াইলাম, সলিবিলিটি কমতেছে, দ্যাট মিনস তার দ্রবণ তাপ নেগেটিভ। তাপমাত্রা বাড়াইলাম, সলিবিলিটি বাড়তেছে, দ্যাট মিনস দ্রবণ তাপ হচ্ছে পজিটিভ। তার মানে যদি কারো দ্রবণ তাপের মান নেগেটিভ হয় তাহলে তাপমাত্রা বাড়লে তার দ্রাব্যতা হচ্ছে কমবে, আর যদি তার দ্রবণ তাপের মান পজিটিভ হয় তাহলে তাপমাত্রা বাড়লে তার দ্রাব্যতা হচ্ছে বাড়বে। এখন আরেকটা কথা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমবে। রিজন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে দ্রব দ্রাবকের যেই বন্ধন শক্তি সেটার চাইতে আমার যে তাপমাত্রা বাড়াচ্ছে সেই এনার্জিটা কি হচ্ছে বেশি হচ্ছে। সো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে দ্রব দ্রাবকের বন্ধন শক্তির চাইতে যখন ওই টেম্পারেচার ইনক্রিজ করার কারণে তাপটা বেশি হবে তার দ্রাব্যতা হচ্ছে কমে যাবে। সো তাপমাত্রার উপরে দ্রাব্যতার ক্ষেত্রে যদি আমরা বলি যে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড এদের দ্রবণ তাপ অবভিয়াসলি দ্রাব্যতা যেহেতু বাড়ে তার মানে তাদের দ্রবণ তাপ হচ্ছে পজিটিভ, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দ্রবণ তাপটা হচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই যেটা হচ্ছে দ্রাব্যতা কমতেছে। এখন আরো কিছু ধরনের সল্ট পাওয়া যায়, যেমন সোডিয়াম সালফেট 10 মলিকুল অফ ওয়াটার, এটা হচ্ছে কেলাস পানিযুক্ত সোডিয়াম সালফেট। এই কেলাস পানিযুক্ত সোডিয়াম সালফেটের দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে আস্তে আস্তে বাড়ে, বাট 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার পরে তার দ্রাব্যতা আস্তে করে ফল করে। এর পিছনে কারণ যে যখনই টেম্পারেচার 32.4 এর বেশি হয় তখন যেটা হয় তার যে ক্রিস্টাল ওয়াটার 10 মলিকুল অফ ওয়াটার সেটা হচ্ছে কি সেখান থেকে ওয়াটার গুলা রিমুভ হওয়া শুরু করে, সেটা হচ্ছে সোডিয়াম সালফেটে পরিণত হয়। তার মানে তার মধ্যে কেলাস পানি যেটা ছিল সেটা বের হওয়া শুরু হয় বা কেলাস পানিটা দূর হওয়া শুরু হয়, দ্যাটস ওয়াই তার দ্রাব্যতা কমতে থাকে। সোডিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে 32.4 এর পরে যদি আমি তাপমাত্রা বাড়াই তার দ্রাব্যতা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। সো তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম যে ভাই দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রার সাথে দ্রাব্যতার কানেকশন। আচ্ছা, তাপমাত্রার সাথে গ্যাসের দ্রাব্যতা নিয়ে আমরা কোনো কথা বলি না, আমরা কিন্তু হচ্ছে এখানে কোনো সল্টের দ্রাব্যতা নিয়ে কথা বলছি। আমরা জানি যে যে কোনো তাপমাত্রায় বা নর্মালি কক্ষ তাপমাত্রায় পানিতে কিছু পরিমাণে, সাধারণত পানিতে সেটা হতে পারে পুকুরের পানি, নদীর পানি, নালার পানি, সেটা সাগরের পানি হতে পারে, তার মধ্যে কিছু পরিমাণে গ্যাস দ্রবীভূত থাকে। সবচাইতে বেশি যেটা আমাদের মনে হয় বা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এরা পানিতে দ্রবীভূত থাকে। সো অক্সিজেন পানিতে দ্রবীভূত থাকে, কার্বন ডাইঅক্সাইডও পানিতে দ্রবীভূত থাকে। যদি আমরা তাপমাত্রা ইনক্রিজ করি তাহলে যেটা হবে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গুলো পানিতে ডিজলভ ছিল, টেম্পারেচার বাড়ানোর পরে সেই ডিজলভ অক্সিজেনটা সেখান থেকে বের আসবে, বিকজ এই টেম্পারেচার বাড়লে পরে সেই বন্ড বা যেই ফোর্সের মাধ্যমে অ্যাটাচ ছিল সেটা ব্রেক করে, যাচ্ছে অক্সিজেন হচ্ছে সেখান থেকে বের চলে আসবে। তার মানে যদি তাপমাত্রা বাড়াই তাহলে গ্যাসের দ্রাব্যতা ফল করবে। এখন কথা হচ্ছে ভাইয়া চাপের সাথে দ্রাব্যতার কি সম্পর্ক? চাপের সাথে দ্রাব্যতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এস সমানুপাতিক পি, এস হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, এটা হচ্ছে হেনরির সূত্র। হেনরি সাহেব বলছেন যে কোন একটা গ্যাসের দ্রাব্যতা তার চাপের সমানুপাতিক। আমি যদি গ্যাসের চাপ বাড়াই তাহলে তার দ্রাব্যতা বাড়বে। তার মানে এখান থেকে বলা যায় যে এস ইকুয়াল কে ইন্টু পি। কে তাহলে কি ধ্রুবক ভাইয়া? হেনরির ধ্রুবক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে কে সমান এস বাই পি। তাহলে কে এর এককটা কি হবে? আমার যদি দ্রাব্যতার একক গ্রাম পার 100 গ্রাম, যদি আমরা দ্রাবকটা ওয়াটার বলি তাহলে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার আর ডিভাইডেড বাই অ্যাটমসফিয়ার। তাহলে এটা হচ্ছে আমার হেনরির ধ্রুবকের একক। এখন যদি আমি তোমাকে পরীক্ষায় বলি ভাইয়া কোন একটা গ্যাসের দ্রাব্যতা হচ্ছে এত, তার প্রেসার হচ্ছে এত, তাহলে ইজিলি এখান থেকে আমি কিন্তু হেনরির ধ্রুবকের মান বের করতে পারি। অথবা যদি আমি তোমাকে হেনরির ধ্রুবকের মান বলে দিই, প্রেসার বলে দিই, তাহলে ইজিলি দ্রাব্যতা বের করা যাবে। সো আমরা চারটা জিনিস দেখলাম দ্রাব্যতার উপরে কি কি জিনিস, কি কি ফ্যাক্টর উপরে দ্রাব্যতা ডিপেন্ড করে: তাপমাত্রা, চাপ, দ্রবের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি। সো এই হচ্ছে মোটামুটি দ্রাব্যতা নিয়ে কথাবার্তা। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল নীতি। আমরা এখন দ্রাব্যতা গুণফল নীতি দেখবো। দ্রাব্যতা গুণফল নীতি কি সেটা জানার আগে আমরা আগে একটু জেনে নেই যে আসলে
কাদের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল নীতিটা অ্যাপ্লাই করা যাবে। সো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লিখেছে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, পটাশিয়াম সালফেট, এই টাইপের কিছু সল্ট আছে যারা কিনা অতি মাত্রায় দ্রবণীয়, তারা মানে সম্পূর্ণরূপে দ্রবণীয় হয়। দ্যাট মিনস তাদের সম্পৃক্ত দ্রবণে যতটুকু লবণ দ্রবীভূত হওয়ার কথা সম্পূর্ণ দ্রবীভূত হবে। বাট এই যে নিচে লিখেছে দেখি যে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, ক্যালসিয়াম সালফেট এবং লেড ক্লোরাইড এরা হচ্ছে স্বল্প দ্রবণীয়। দ্যাট মিনস তাদের সম্পৃক্ত দ্রবণে যতটুকু দ্রবীভূত হওয়ার কথা ততটুকু দ্রবীভূত হওয়ার পরেও কিছু পরিমাণ সলিড মানে কিছু পরিমাণ লবণ অদ্রবীভূত অবস্থায় থেকে যাবে। তো দ্রাব্যতা গুণফল নীতিটা না স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। যদি দ্রাব্যতা গুণফল নীতিটা স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে স্বল্প দ্রবণীয় লবণ, সাপোজ আমি যদি সিলভার ক্লোরাইডের কথা বলি, তাহলে সিলভার ক্লোরাইডটা দ্রবীভূত হওয়ার পরে যেটা হবে, এক্ষেত্রে সিলভার ক্লোরাইডটা দ্রবীভূত হওয়ার পরে সেটা দ্রবীভূত হওয়ার পরে হচ্ছে সিলভার প্লাস আর ক্লোরাইড আয়নে পরিণত হবে। তো ব্যাপার হচ্ছে যে স্বল্প দ্রবণীয় বা স্বল্প দ্রাব্যতা যেসব লবণের তাদের দ্রবীভূত হওয়াটা অনেকটা মৃদু তড়িৎ বিশ্লেষের মতো হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে একটা উভমুখিতা বিরাজ করে, যে সিলভার ক্লোরাইড সলিড কিছু পরিমাণে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো, সেই আয়নগুলো আবার নিজেদের মধ্যে কম্বাইন্ড হয়ে আমাকে সিলভার ক্লোরাইড দিচ্ছে। সো ব্যালেন্স করার জন্য আবার সিলভার ক্লোরাইড আয়ন আসবে, সিলভার আর ক্লোরাইডে কনভার্ট হচ্ছে। সো ব্যাপারটা অনেকটা এরকম যে আমি ধরলাম এরকম একটা পাত্রের মধ্যে আমার কিছু পরিমাণে দ্রাবক আছে, তো তার মধ্যে আমি সিলভার ক্লোরাইডকে দ্রবীভূত করছি। যেহেতু স্বল্প দ্রবণে কিছু দ্রবীভূত হলে বাকিগুলো তলানিকের নিচে জমা হবে। সো তলানিকের নিচে জমা হবে এবং দেখা যাবে যে একটা সিলভার ক্লোরাইড ভেঙে গিয়ে সিলভার প্লাস আর ক্লোরাইড হবে। আমরা ওই সোডিয়াম ক্লোরাইড কি করে পানিতে দ্রবীভূত সেখানে কিন্তু বলছিলাম যে নির্দিষ্ট সংখ্যক পানির মলিকুল নির্দিষ্ট সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ আয়নকে ঘিরে ধরবে। সো এখন ধরলাম যে আমি সোডিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইড নিয়েছিলাম 10 গ্রাম, তার মধ্যে 2 গ্রাম দ্রবীভূত হইলো। যদি 2 গ্রাম দ্রবীভূত তাহলে 2 গ্রাম থেকে যতগুলো আয়ন আছে ততগুলো এখানে দ্রবীভূত আছে, বাকিগুলো তলানি আকারে পড়ে আছে, যেগুলো কালো দাগ দিয়ে দেখাচ্ছি। সো যদি একটা লবণ এই দ্রবণে যায় তার মানে একটা সিলভার প্লাস একটা ক্লোরাইড বেড়ে গেল, কিন্তু আমার তো দ্রবণে নির্দিষ্ট পরিমাণ আয়ন থাকতে পারবে। তাহলে যেটা হচ্ছে নতুন করে আয়ন উৎপন্ন হলে সেটাকে জায়গা দেওয়ার জন্য যেটা হবে একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কাজ করবে। তার মানে সিলভার প্লাস আর ক্লোরাইড মিলে আমাকে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে সিলভার ক্লোরাইড দিবে। দ্যাট মিনস এটা একটা ইকুইলিব্রিয়াম কাজ করবে। সো এটা অনেকটা মৃদু তড়িৎ বিশ্লেষের মতো, এবং মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যেটা হয় ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করা যায়। সো স্বল্প দ্রবণীয় লবণের দ্রবীভূত হওয়ার বিক্রিয়াটা যদি মৃদু তড়িৎ বিশ্লেষের মতো হয় তাহলে অবশ্যই আমি এর ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করতে পারি। সো যদি আমি তার জন্য ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি লিখতে পারি ভাইয়া ভরক্রিয়া সূত্র অনুযায়ী কে সমান সিলভার প্লাসের সক্রিয় ভর, আর যদি এখানে আমরা দ্রবণের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমরা ঘনমাত্রা প্রকাশ করে ফেলতে পারি ক্লোরাইডের সক্রিয় ভর ডিভাইড বাই সিলভার ক্লোরাইড। আচ্ছা, তাহলে সিলভার প্লাস সিল মাইনাস সিলভার ক্লোরাইড। সো আমি নিচের যে সিলভার ক্লোরাইড অংশ সেটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে কে ইনটু সিলভার ক্লোরাইডের সক্রিয় ভর বা ঘনমাত্রা সিলভার প্লাস সিএল মাইনাস। সো এখন কথা হচ্ছে যে একটা কঠিন বস্তুর ঘনমাত্রা কিন্তু হচ্ছে 1। সিলভার ক্লোরাইড যেহেতু অদ্রবণীয় আকারে থাকতেছে কিছু পরিমাণ, তাহলে এটাকে আমরা 1 ধরলে এখন আমরা এই দুইটাকে একসাথে বলতে পারি কেএসপি। সিলভার ক্লোরাইড হচ্ছে 1, এটা থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল অনুযায়ী 1 ধরে নেওয়া হয়। কেএসপি সমান সিলভার প্লাস সিএল মাইনাস। সো এখন এই কেএসপিটাকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল, মানে সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি মানে দ্রাব্যতা, প্রোডাক্ট মানে গুণফল। তাহলে সলিবিলিটি অবস্থায় ওই যে সল্ট যেটা কিনা স্বল্প দ্রবণীয় সেটা যতটুকু ডিজলভ হবে সেটা ডিজলভের যেই আয়নগুলো তৈরি করবে তাদের ঘনমাত্রার গুণফলকে বলা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে যদি আমি বলি ভাইয়া এই সিলভার ক্লোরাইডের জায়গায় যদি আমি এখন বলতাম যে লেড ক্লোরাইড, তাহলে লেড ক্লোরাইড অবশ্যই আয়নিত হয়ে তৈরি করতে হচ্ছে লেড 2 প্লাস 2Cl মাইনাস। তাহলে এক্ষেত্রে আমার লেড ক্লোরাইডের কেএসপি হতো লেড 2 প্লাস এর ঘনমাত্রা আর ক্লোরাইডের ঘনমাত্রার স্কয়ার। এই 2টা কোথা থেকে আসছে? ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আসছে। আচ্ছা, সো এখন এই দ্রাব্যতা গুণফল থেকে আমরা বুঝতে পারতেছি যে সর্বোচ্চ যে পরিমাণ কোনো একটা সল্ট দ্রবীভূত হইতে পারে, মানে সম্পৃক্ত দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকে ততটুকু যে পরিমাণ আয়ন দেয় সে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। এখন আমি যদি বলি যে এই যে দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল থেকে যদি কোনো একটা দ্রবণে বেশি পরিমাণে আয়ন থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত হয়ে ওভার হয়ে গেছে। তার মানে যদি সিলভার ক্লোরাইড কথার কথা 50টা থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে 50টা, কোন একটা দ্রবণে চলে আসছে 60টা করে, দ্যাট মিনস যেটা হবে 50টা দ্রবীভূত থাকবে, বাকি 10টা যেটা করবে সিলভার প্লাস আর ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইড সল্ট আকারে
প্রিসিপিটেশনে চলে আসবে। তার মানে যদি কোনো একটা দ্রবণে কেএসপিতে যে পরিমাণ আয়নের ঘনমাত্রা আছে তার থেকে বেশি পরিমাণে আয়ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই তলানি উৎপন্ন হবে, আর যদি কম থাকে তাহলে তলানি উৎপন্ন হবে না। এখন কথা হচ্ছে আমি যদি কেএসপি অবস্থা বাদ দিয়ে চিন্তা করি, দ্যাট মিনস দ্রাব্যতা কন্ডিশন বাদ দিয়ে চিন্তা করি, তার মানে এটা অসম্পৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে অসম্পৃক্ত দ্রবণে আয়নের পরিমাণ অবশ্যই সম্পৃক্ত দ্রবণের চাইতে কম, অতিপৃক্ত আয়নের পরিমাণ সম্পৃক্ত দ্রবণের চাইতে বেশি। এখন আমরা দেখব যে দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফল নীতির বা দ্রাব্যতা গুণফল কেএসপি এর কি সম্পর্ক আছে। আমরা যদি দ্রাব্যতাটাকে বলছিলাম এস দিয়ে প্রকাশ করি, সো আমি যদি কোন একটা দ্রবণের দ্রাব্যতাকে যদি প্রকাশ করতে চাই আমি এভাবে প্রকাশ করতে পারি যে কোন একটা দ্রবণে এস মোল দ্রবীভূত আছে প্রতি লিটারে। সো এস মোল পার লিটার এটা কিন্তু ঘনমাত্রার একক। সো ঘনমাত্রার একক দিয়ে কিন্তু দ্রাব্যতাকে প্রকাশ করা যাচ্ছে। সো দ্রাব্যতার আরেকটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা খুবই ইন্টারেস্টিং। এই ডেফিনেশনটা হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতাকে এস মোল পার লিটার দিয়ে প্রকাশ করা যায়। সো যদি বলি এস মোল পার লিটার, তার মানে সিলভার ক্লোরাইডের এস মোল প্রতি লিটারে দ্রবীভূত আছে। এখন যতটুকু সিলভার ক্লোরাইড দ্রবীভূত হবে ততটুকুই আমাকে সিলভার প্লাস এবং ক্লোরাইড আয়ন দিবে। এখন আমি দেখতেছি যে একটা সিলভার ক্লোরাইড থেকে একটা সিলভার প্লাস এবং একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে যদি বলি 1 মোল সিলভার ক্লোরাইড, তাহলে অবশ্যই আমাকে 1 মোল সিলভার প্লাস এবং 1 মোল ক্লোরাইড আয়ন দিবে। এখন যদি বলি ভাইয়া এস মোল দ্রবীভূত, তার মানে আমি অবশ্যই এস মোল সিলভার প্লাস এবং এস মোল ক্লোরাইড পাবো। তাহলে এখন আমি যদি কেএসপি সমীকরণে এটাকে রিপ্লেস করি, কেএসপি সমান কি পাবো যে সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু ক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে এখান থেকে এস ইনটু এস বসানো যায়, তার মানে এখান থেকে হচ্ছে এস স্কয়ার। ভাই এটা খুব সহজ একটা সল্ট। আমরা একটু কমপ্লেক্স সল্টের দিকে যদি অগ্রসর হই তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে আমি অন্য একটা সল্ট নিলাম, সাপোজ সে দ্যাট আমি জেনারেলি একটা দ্রাব্যতার, এটা কিন্তু দ্রাব্যতা, এটা দ্রাব্যতা গুণফল, তাহলে একটা কাজ করি, জেনারেলি দ্রাব্যতা সাথে দ্রাব্যতা গুণফলের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ধরো আমি বললাম একটা সল্ট হচ্ছে MXNY, তাহলে যদি সল্টটা হয় MXNY, এটা যদি স্বল্প দ্রবণীয় সল্ট হয় তাহলে অবশ্যই এখানে একটু বহুমুখিতা বিরাজ করবে। এখান থেকে আমরা পাবো হচ্ছে X মোল MY প্লাস আর হচ্ছে Y মোল NX মাইনাস। তাহলে অবশ্যই আমরা যদি দ্রাব্যতা এস দিয়ে প্রকাশ করি তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি এটার পরিমাণ হচ্ছে XS, এটার পরিমাণ হচ্ছে YS, কারণ আমি দেখতে পাচ্ছি আমি যদি 1 মোল MXNY নিই সেখান থেকে আমি হচ্ছে X মোল MY প্লাস পাই। তাহলে আমার যদি দ্রাব্যতা হয় S, তাহলে S মোল পার লিটার, প্রতি লিটারে 1 মোল দ্রবীভূত আছে, তার মানে 1 মোল থেকে আমি পাচ্ছি XM, তাহলে অবশ্যই S মোল থেকে পাবো XS। আচ্ছা, সো এখন আমি যদি কেএসপি সমীকরণ বসাই, কেএসপি সমীকরণটা আসবে যে MY প্লাস টু দি পাওয়ার X আর আসবে NX মাইনাস টু দি পাওয়ার Y, তার মানে XS টু দি পাওয়ার X YS টু দি পাওয়ার Y। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি X টু দি পাওয়ার X Y টু দি পাওয়ার Y S টু দি পাওয়ার X প্লাস Y। সো এটাকে একটা শর্টকাটের মতো অ্যাপ্লাই করা যায় যে যদি কোনো একটা সল্ট হচ্ছে MXNY তাহলে এক্ষেত্রে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে তার দ্রাব্যতা গুণফলকে। সো আমি যদি বলি ভাইয়া তুমি হচ্ছে আমাকে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল বের করে দেখাও, তাহলে অবশ্যই এখান থেকে আমি বুঝতেই পারতেছি Al2SO4 3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এখন মনে রাখবে একটা আয়নিক যুগের শুরুতে কাকে লিখতে হয়, ক্যাটায়নকে, তারপর লিখতে হয় কাকে, অ্যানায়নকে। এক্ষেত্রে এমটা হচ্ছে ক্যাটায়ন, এনটা হচ্ছে অ্যানায়ন। তাহলে আমি বলতে পারি যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে M, সালফেটটা হচ্ছে N, X এর মান 2, Y এর মান হচ্ছে কত 3। তাহলে এখান থেকে আমার কেএসপি কি আসবে ভাইয়া 2 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3 S টু দি পাওয়ার 2 প্লাস 3, দ্যাট মিন্স 108 S টু দি পাওয়ার 5। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল আমরা পাচ্ছি যে 108 S টু দি পাওয়ার 5। আচ্ছা, আমি যদি এখন তোমাকে বলে দিই ভাইয়া যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এত, তাহলে অবশ্যই এস এর মান বসে দিলে কেএসপি পাওয়া যাবে। আর যদি বলে দিই দ্রাব্যতা কেএসপি এত, দ্রাব্যতা কত। এন্ড প্রবলেম ইজ দ্যাট ভাই এখানে কিন্তু একটা পাওয়ার 5 আছে, যেহেতু এখানে একটা পাওয়ার 5 আছে তাহলে এটার প্রবলেমটা হচ্ছে ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। যেহেতু ভার্সিটির পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো এরকম বিশাল পাওয়ারের একটা ম্যাথ করা কিভাবে করব আমরা। সো এর জন্য যে ম্যাথগুলো দেয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে যেটা হবে যে ডাটাটা এমনভাবেই দেয়া থাকবে যাতে করে খুব ইজিলি ম্যাথটা সলভ করা যায়। সো ধরো আমরা বললাম যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল হচ্ছে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। তাহলে এর দ্রাব্যতা কত? সো আমরা দেখতেই পাচ্ছি ভাই এখান থেকে যে কেএসপি সমান কত আসতেছে 108 S টু দি পাওয়ার 5।
আমাকে যেটা করতে হবে এখান থেকে এস বাইর করতে মানে দ্রাব্যতা বাইর করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটাকে যদি সিম্পলিফাই করে নেই এস সমান পাবো আমরা √5 KSP বাই 108। এখন √5 KSP হচ্ছে 1.08 ইন্টু 10⁻⁻13, নিচে আছে 108। তাহলে বুঝতেই পারতেছি এখানে একটা খুব সুন্দর কাটাকাটির গন্ধ পাওয়া যাচ্ছে, উপরে 1.08 নিচে 108। সো আমি একটা কাজ করি, আমি উপরেটাকে লিখলাম 108 ইন্টু 10⁻⁻15 আর নিচে তো 108 আছেই, তাহলে 108 কাটা √5 আছে এখানে, দ্যাট মিনস এখান থেকে আমরা পাবো 10⁻³ আর দ্রাব্যতার ইউনিট হচ্ছে মোল পার লিটার। সো ভর্তি পরীক্ষায় অবশ্যই ম্যাথগুলো এরকম ভাবে দেয়া থাকবে যাতে করে খুব ইজিলি ক্যালকুলেশন করে দ্রাব্যতা গুণফলটার মানটা বের করে ফেলা যায়। এখন আমি যদি দ্রাব্যতা দিয়ে দিতাম যে 10⁻³ তাহলে ভাইয়া বলো তো দ্রাব্যতা গুণফল কত হবে? সো ইজিলি এখান থেকে দ্রাব্যতা গুণফল বের করা যাইতো। তো মাঝে মাঝে পরীক্ষায় দ্রাব্যতা মানগুলা মোল পার লিটারে না চাই না, গ্রাম পার লিটারে চাই, যে গ্রাম পার লিটারে দ্রাব্যতা কত। দ্রাব্যতা প্রকাশ করার তিনটা ইউনিটের কথা বইতে বেসিক্যালি বলা আছে, একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, আর একটা হচ্ছে গ্রাম পার লিটার, আর আরেকটা যেটা একটু আগে দেখলাম সেটা হচ্ছে মোল পার লিটার। সো আমরা এটা জানি যে মোলের সাথে গ্রামের একটা সম্পর্ক আছে, আমি মোল থেকে গ্রামে কনভার্ট করব কিভাবে? আমরা জানি মোল নাম্বার n = W বাই মোলার ভর, তাহলে আমি বলতে পারি W সমান কি ভাইয়া n ইনটু মোলার ভর। তাহলে এখন আমি যদি এখান থেকে গ্রাম পার লিটারে কনভার্ট করতে চাই আমাকে যেটা করতে হবে যে 10⁻³ এটা তো মোলে আছে, সো তার সাথে আমাকে যেটা করতে হবে মোলার মাস অফ অ্যালুমিনিয়াম সালফেট গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে গ্রাম পার লিটার। সো গ্রাম পার লিটার এভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। সো দ্রাব্যতা গুণফল ভিত্তিক অঙ্ক যদি পরীক্ষা আসে ঠিক এইভাবে আসতে পারে, অথবা পরীক্ষা এরকম দিতে পারে যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফলের জন্য কোনটি সঠিক, অথবা অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা কি দিয়ে হয়তো বা অপশনে এরকম দেয়া থাকলো যে দ্রাব্যতা হচ্ছে KSP বাই 108 বা √KSP বাই 108 কিউব, অথবা একটা ভ্যালু দেওয়া থাকতে এরকম যে √5 KSP বাই 108, তার মানে এরকম অপশন দেওয়া থাকতে পারে। সো আমার অ্যান্সার হচ্ছে এই জিনিসটা অ্যালুমিনিয়াম সালফেটের জন্য।